ভয়ঙ্কর এক জেল, তার সাথে ভয়ঙ্কর কুখ্যাত কিছু বন্দী অপরাধী। আর সে সকল বন্দী অপরাধীদের উপর অত্যাচার করার জন্য সবসময় রেডি আছে সেই জেলখানার কিছু নির্মম অফিসার। আর দুর্ভাগ্যবশত একজন নির্দোষ ব্যক্তি মিথ্যা জালিয়াতির মামলায় ফেঁসে সেই জেলখানায় বন্দী হয়। এখন তাকে জেলখানার এই নির্মম অত্যাচারগুলো সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সাথে এই জেল থেকে পালানোর জন্য তাকে মাস্টার প্ল্যানও তৈরি করতে হবে। ঠিক জাহান্নামের মতো নির্মম এই জেল থেকে এই লোকটি কি এমন মাস্টার প্ল্যান করবে, আর কিভাবে বা সে এই জেল থেকে সফলভাবে পালিয়ে যাবে? এই চাঞ্চল্যকর জেল পালানোর মাস্টার প্ল্যানগুলো দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে দেখা যায় সময়টা ছিল 1976 সালের কোনো একদিন। স্পেনের একটি জেলখানায় নতুন কিছু কয়েদিকে আনা হয়েছে। আর যারা পৃথিবীর বড় বড় চোর এবং ডাকাত, এর সাথে যারা ভয়ঙ্কর খুনি, মূলত তাদের জন্য স্পেশালভাবে সিকিউরিটি দিয়ে এই জেলটি বানানো হয়েছে। সেখানে অসংখ্য কয়েদিদের ভিড়ে ম্যানুয়াল নামের একটি ছেলেকে দেখা যায়, যে এই মুভির মূল চরিত্র। ম্যানুয়ালের পোশাক আশাক দেখে বেশ নম্রভদ্র ও শিক্ষিত মনে হয়। তাহলে সে জেলে কেন? এই ঘটনা আমরা আরও পরে জানতে পারব। পরের সিনে দেখা যায় ম্যানুয়াল জেলের ভেতরে বসে আছে। পাশের ছেলেই একটি 16 থেকে 17 বছরের ছেলেকে কাঁদতে দেখে ম্যানুয়াল তার কাছে এগিয়ে যায়। একটি সিগারেট ছেলেটির দিকে এগিয়ে দিয়ে তার নাম জানতে চায়। তখন জেলের ওয়ার্ডেন সেলের ভেতরে এসে হঠাৎ ছেলেটিকে মারতে শুরু করে। ম্যানুয়ালের বিষয়টা খুবই খারাপ লাগলে সে প্রতিবাদ করায় ওয়ার্ডেন তার গালে থাপ্পড় মেরে ছেলেটিকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় ম্যানুয়াল সহ সকল কয়েদিদের চেকিংয়ের জন্য নেওয়া হচ্ছে। সবার গায়ের কাপড় খুলে চেক করতে শুরু করে। এই চেকিংয়ের মূল কারণ হলো কোনো কয়েদি কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত কিনা। এছাড়াও স্পেনের জেলগুলোতে নতুন কয়েদি এলে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয় এটা জানার জন্য যে কয়েদি অন্য কোনো রোগে আক্রান্ত আছে কিনা। চেকিংয়ের সময় জেলের সিনিয়র অফিসার ডোমিঙ্গোর ম্যানুয়ালের স্যুট বেশ পছন্দ হয়ে যায়। সে 250 ইউরোর বদলে স্যুটটি কিনতে চাইলে ম্যানুয়াল সেটা বিক্রি করবে না বলে জানিয়ে দেয়। ম্যানুয়ালের এমন প্রত্যাখ্যান ডোমিঙ্গোর সহ্য হয় না। সে রেগে গেলেও সেখান থেকে চুপচাপ চলে যায়। জেলের এক গার্ড ম্যানুয়ালের কাছে এসে বলে যে সে কাজটা মোটেও ভালো করেনি। এই কাজের ফলে ডোমিঙ্গো তার কাছ থেকে জোর করে এই স্যুট কেড়ে নেবে। তাছাড়া ম্যানুয়াল যদি স্যুটটি বিক্রি করে দিত, তাহলে টাকা দিয়ে সে নিজের প্রয়োজনীয় সকল জিনিস জেলের ভেতরেই কিনতে পারত। চেকিং শেষে অপরিষ্কার, অস্বচ্ছ, অন্ধকার একটি ছোট রুম ম্যানুয়ালকে থাকার জন্য দেওয়া হয়। সাথে দেওয়া হয় নোংরা গন্ধযুক্ত একটা কম্বল এবং আধা বালতি ময়লা পানি। আর এই পানি তাকে 14 দিনে খাওয়া আর গোসলের জন্য ব্যবহার করতে হবে। ম্যানুয়াল পানির পরিমাণ দেখে বুঝে উঠতে পারে না যে এই পানি সে খাবে নাকি গোসল করবে, নাকি প্রকৃতির ডাকে সাড়া ফেলে তাতে খরচ করবে। রাতের বেলায় ম্যানুয়াল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেও হঠাৎ সে কিছু কামড় খেয়ে উঠে বসে। সে দেখতে পায় তার সারা শরীরে ছারপোকা পায়চারি করে রক্ত চুষে নিচ্ছে। পরের দিন সকালে ডোমিঙ্গো আসে সকল কয়েদিদের এক নজর দেখার জন্য। সে ম্যানুয়ালের কাছে এলে ম্যানুয়াল অসংখ্য অভিযোগ করে বসে। ম্যানুয়াল বলতে থাকে যে তার গোসল করা অনেক জরুরি, কেননা নোংরা কম্বল গায়ে দিয়ে আর ছারপোকা ভর্তি খাটে শুয়ে পুরো শরীর থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। এসব কথা শুনে ডোমিঙ্গো ম্যানুয়ালকে গালিগালাজ করতে শুরু করে। তখন সেখানে খাবার দিতে ব্ল্যাকি নামের এক লোক আসে। ব্ল্যাকি অনেক মিশুক মানুষ, অল্পতেই সে অপরিচিত কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে। এছাড়াও সকল কয়েদিকে খাবার পৌঁছে দেওয়াই তার কাজ। ব্ল্যাকি খাবারের সাথে লুকিয়ে ম্যানুয়ালকে একটা সিগারেট দিয়ে যায়। পরের দিনে ম্যানুয়ালের সাথে দেখা করতে একজন সরকারি উকিল আসে। দুজনের কথোপকথনে আমরা জানতে পারি ম্যানুয়ালের নামে তার কোম্পানি জালিয়াতির মামলা করেছে। ম্যানুয়াল একটি বড় কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করত। তখন সে মালিকের ছেলের বুদ্ধিতে কোম্পানি থেকে বিশাল অঙ্কের টাকা সরিয়েছে। কিন্তু তাদের চুরিটা ধরা পড়ে গেলে মালিকের ছেলে নিজেকে বাঁচিয়ে ম্যানুয়ালকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। এই জালিয়াতির জন্য তার 8 বছরের জেলও হতে পারে। উকিলের কাছে থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে আশাহত হয়ে ম্যানুয়াল নিজের ছেলে ফিরে আসে। প্রচণ্ড রাগে ম্যানুয়াল ময়লা পানির বালতি নিয়ে দেয়ালের উপর নিজের সব রাগ ঝাড়তে শুরু করে। এত আওয়াজ শুনে সেখানে গার্ড এলে ম্যানুয়াল বলে যে জেল কর্তৃপক্ষকে সে কমপ্লেন করতে চায়। এই জেলে যেভাবে কয়েদিদের কষ্ট দেওয়া হয় খাওয়া পড়া নিয়ে, সেই সব কর্তৃপক্ষকে জানাতে হবে। আশ্চর্যজনকভাবে গার্ড ম্যানুয়ালের কথা মেনে নিয়ে তাকে খাতা কলম দেয়। ম্যানুয়াল তখনও জানত না যে তার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। খাতা কলম নিয়ে লিখতে বসলেই গার্ড তাকে মারতে শুরু করে। মার খেয়ে ম্যানুয়াল বুঝতে পারে এখানে কমপ্লেন করে কোনো লাভ হবে না, এখানে সব জালিমদের রাজত্ব। হঠাৎ ম্যানুয়াল দেখতে পায় দেয়ালের এক কোণা থেকে প্রথম একটা সিগারেট, তারপর একটা চিরকুট এসেছে। চিরকুটে লেখা আছে, হতাশ হয়ো না বন্ধু, আমরা তোমার পাশে আছি। ছোট্ট একটা চিরকুট যেন ম্যানুয়ালকে আকাশ সমান সাহসী করে তোলে। 14 দিন শেষ হওয়ার পর ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন সেল থেকে বের করে নর্মাল সেলে অন্য কয়েদিদের সাথে থাকতে দেওয়া হয়। ম্যানুয়ালকে সেই সেলে থাকতে দেওয়া হয় যেখানে আগে থেকে ব্ল্যাকি এবং পিনো নামের আরেকজন কয়েদি থাকত। পরের দিন সকালে ম্যানুয়াল বসেছিল। এমন সময় হঠাৎ কয়েকজন কয়েদি এসে তার উপর হামলা করে।
মারধর করে তার শরীর থেকে সব কাপড় খুলে নিয়ে চলে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে দুজন গার্ড এই ঘটনা দেখেও তারা লোকগুলোকে আটকাতে আসে না। ম্যানুয়াল বুঝতে পারছিল না তার সাথে এমন হওয়ার কারণ কি, গার্ডরা কেন কিছু বলল না। সে এই বিষয়টি কমপ্লেন করতে চলে আসে। ম্যানুয়াল খালি গায়ে কমপ্লেন করতে এলে কাউন্টারে থাকা গার্ড তার থেকে $300 দাবি করে, কারণ এটাই জেলের নিয়ম। যদি কোনো কয়েদি কমপ্লেন করতে চায় তো তাকে $300 পে করতে হয়। ম্যানুয়াল এতক্ষণে বুঝে গেছে এই জেলে একরকমের স্বৈরাচারিতা চলছে। এখানে কমপ্লেন করে কখনোই কোনো লাভ হবে না। তখন ম্যানুয়ালের কাছে এক কয়েদি এসে বুঝে সুঝে তাকে ডাক্তারের রুমে নিয়ে যায়, সাথে পরার জন্য কাপড়ও দেয়। এই পর্যায়ে ম্যানুয়াল জানতে পারে এই ব্যক্তিটি কোয়ারেন্টাইন সেলে তাকে সিগারেট আর চিরকুট দিয়েছিল। এরপর বনি নামের একজনকে দেখতে পাই, সে এই জেলের ডাক্তার। মারধরের কারণে ম্যানুয়ালের দাঁতে অনেক ব্যথা হচ্ছিল, তাই বনি তাকে পেইন কিলার ইঞ্জেকশন দেয়। পরক্ষণে সেখানে আরও কয়েকজন কয়েদি আসে তার সাথে দেখা করার জন্য। তাদের মধ্যে একজনের নাম ওগাস্তিন। ওগাস্তিন এসেছে ম্যানুয়ালকে তাদের একটি সিক্রেট গ্রুপে জয়েন করার প্রস্তাব দিতে, কারণ ওগাস্তিন ইতিমধ্যে অনেক বিষয়ে ম্যানুয়ালের সাহসিকতা লক্ষ্য করেছে। ওগাস্তিন বলে যে জেলে সাহসী কয়েদিদের নিয়ে সে একটি কমিটি করতে যাচ্ছে, যেই কমিটি জেলে কয়েদিদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ম্যানুয়াল যেহেতু প্রথমবার জেলে এসেছে, তাই এই বিষয়গুলো সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই, তাই সে আপাতত এসবে জড়াতে চায় না। পরের দিন সকালে ব্ল্যাকি ম্যানুয়ালকে নিয়ে ওয়ার্কশপে আসে এই আশায় যদি একটা কাজ জুটে যায় তাতে ম্যানুয়াল কিছু টাকা ইনকাম করার সুযোগ পাবে। ওয়ার্কশপের দরজা খুলে ওগাস্তিন বেরিয়ে আসে। সে জানায় আপাতত কোনো কাজ খালি নেই, যদি খালি হয় তখন সে ম্যানুয়ালকে নিতে পারবে। তারা কিছুটা হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। এখানে আমরা ব্ল্যাকির জেলে আসার ইতিহাস সম্পর্কে জানতে পারি। চোর ডাকাতদের জন্য তৈরি এই বিশেষ জেলে ব্ল্যাকি নিজেও চুরি করে ধরা পড়ে এসেছে। তবে চুরির পাশাপাশি সে খুনের আসামি, কারণ চুরি করার পরে পালাতে গিয়ে ব্ল্যাকি পূর্বে 3টা খুন করে ফেলেছিল, যাদের মধ্যে একজন পুলিশও ছিল। তবে আদালতে এখনও প্রমাণ হয়নি যে ব্ল্যাকি খুনগুলো করেছে। মামলার শুনানি শেষে যদি ব্ল্যাকি দোষী প্রমাণ হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড অবধারিত। পরের সিনে দেখা যায় যে লুসি নামের একটি মেয়ে ম্যানুয়ালের সাথে দেখা করতে এসেছে। লুসি হলো ম্যানুয়ালের গার্লফ্রেন্ডের ছোট বোন। এখানে আমরা জানতে পারি ম্যানুয়াল চুরির মামলায় ফেঁসে যাওয়ার পর থেকে লুসির বোন ম্যানুয়ালের সাথে ব্রেকআপ করেছে। তবে লুসি নিজেও ম্যানুয়ালকে পছন্দ করত, তাই পছন্দের মানুষটাকে এক নজর দেখার জন্য সে এখানে এসেছে। ম্যানুয়াল লুসিকে জেলে আসতে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ম্যানুয়াল এখানে লুসির চোখের ভাষাটি বুঝতে পারে না। একদিন ম্যানুয়াল দেখতে পায় জেলের কয়েদিরা আন্দোলন করছে এই কারণে যে এই জেলে কয়েদিদের অনেক বেশি কষ্ট দেওয়া হয়। এরই মাঝে ম্যানুয়াল ডাক্তার বনিকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায়। বনি পুলিশের সামনে ম্যানুয়ালের দাঁত দেখার ভান করে তার হাতে লুকিয়ে কিছু কাগজের টুকরা ধরিয়ে দেয়। এই কাগজগুলো কিসের সেটা আমরা আরও পরে জানতে পারব। পরের দিন সকালে দেখা যায় আগের দিনের আন্দোলনের কারণে পুলিশ কিছু কয়েদিকে ছেড়ে দিয়েছে। এই কয়েদিরা সবাই রাজনীতির সাথে যুক্ত ছিল। দেখতে দেখতে ম্যানুয়ালের জেলবন্দি জীবনের 1 বছর কেটে যায়। হঠাৎ একদিন কয়েকজন গার্ড এসে ব্ল্যাকিকে উঠিয়ে নিয়ে যায়। পিনো গার্ডদের জিজ্ঞেস করলে জানা যায় ব্ল্যাকি যেহেতু সবাইকে খাবার ডেলিভারির কাজ করে, তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকদিন ধরে রান্নাঘরে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল। পরের দিন সকাল হতেই দেখা যায় জেলের পরিবেশ কিছুটা উত্তপ্ত। পিনো আর ম্যানুয়াল সেল থেকে বের হতেই একজন সিনিয়র গার্ড এসে জানায় যে ইনভেস্টিগেশনের সময় ব্ল্যাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই খবরটা শুনে ম্যানুয়াল কিছুটা চমকে যায়। ম্যানুয়ালের কাছে বিষয়টা খুবই খারাপ লাগে। সে তখন রুম থেকে বের হলে দেখতে পায় ডাক্তার বনিসহ কয়েকজন কয়েদি ব্ল্যাকির মৃত্যুর কারণ জানতে চেয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। হঠাৎ ওদের উপর পুলিশ লাঠিচার্জ করলে ম্যানুয়ালের মাথায় চট করে একটা বুদ্ধি চলে আসে। সে রুমে ঢুকে সেই কাগজগুলো বের করে যেগুলো ডাক্তার বনি তাকে গোপনে দিয়েছিল। কিছু কাগজ সে দুতলা থেকে নিচতলায় আন্দোলনরত কর্মীদের দিকে ছুড়ে দেয়। বাকি কিছু কাগজ সে জেল রুমের ছোট্ট জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এতে করে শহরের বাসিন্দারা জেলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরে বাহির থেকে তারা কয়েদিদের সাপোর্ট করে স্লোগান দিতে শুরু করে। ম্যানুয়ালের এই কাণ্ড ওয়ার্ডেন জানতে পেরে গার্ড পাঠিয়ে ম্যানুয়ালকে তুলে নিয়ে যায়। এরপর তাকে আবারও কোয়ারেন্টাইন সেলে বন্দি করে রাখা হয় যেন সে আন্দোলনের জন্য কয়েদিদের উস্কানি দিতে না পারে। একদিন সকালে ম্যানুয়ালের সাথে একজন প্রাইভেট উকিল দেখা করতে আসে, যার নাম অ্যারোল্ড। ম্যানুয়াল তাকে বলে যে কেস লড়ার মতো টাকা পয়সা তার নেই। অ্যারোল্ড জানায় সে বিনা পয়সায় কেস লড়বে, কারণ সে কয়েদিদের জন্য ডেমোক্রেটিক অধিকার নিয়ে কাজ করছে। অ্যারোল্ড ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন সেল থেকে বের করার ব্যবস্থা করে। এরপর কিছু টাকাও দিয়ে যায় যেন ম্যানুয়াল জেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগপত্র লিখে পাঠাতে পারে। রাতের বেলায় ম্যানুয়াল চিঠি লেখার সময় হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে রুম থেকে বের হয়। সে দেখতে পায় গার্ডরা একজন ব্যক্তিকে ধরে বেঁধে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ম্যানুয়াল চিৎকার করা শুরু করলে
পেছন থেকে পিনো ওর মুখ চেপে ধরে বলে যে যদি গার্ডরা বুঝতে পারে ম্যানুয়াল চিৎকার করছে তাহলে তাকেও ধরে নিয়ে যাবে এবং বাঁচতে দেবে না। সকালবেলায় পিনো আর ম্যানুয়াল বাইরের হট্টগোল শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে এলে জানতে পারে রাত থেকে অগাস্তিন গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলের কয়েদিরা জানত যে অগাস্তিনকে কেন সরিয়ে দেওয়া হয়েছে। মূলত অগাস্তিন জেলের কয়েদিদের অধিকার সম্পর্কে সচেতনতা, গণজাগরণ এসব নিয়ে কয়েদিদের সাবধান করত এবং তাদের ন্যায্য সুযোগ সুবিধা সম্পর্কে জানাত, যা ওয়ার্ডেনের একটুও পছন্দ ছিল না। ওয়ার্ডেন এই জেলখানা নিজের আইনে পরিচালনা করত, তার মুখের উপর কথা বলার মতো কেউ ছিল না। কিন্তু অগাস্তিন সকলকে ওয়ার্ডেনের স্বৈরাচারিতার সম্পর্কে অনেক কথা বলত। ম্যানুয়াল দেখতে পায় ডাক্তার বনি এবং অন্যান্য কয়েদিরা আন্দোলন জোরদার করতে নিজেদের হাত কাটছে। ম্যানুয়ালও আর দেরি না করে রুম থেকে ছুরিয়ে এনে হাত কেটে তাদের সঙ্গ দেয়। ধীরে ধীরে আন্দোলন বিদ্রোহের দিকে মোড় নিতে থাকে। কয়েদিরা আত্মহত্যা করার হুমকি দিলে পরিস্থিতি সামাল দিতে ওয়ার্ডেন সেখানে এসে কয়েদিদের ডিমান্ড জানতে চায়। কয়েদিদের পক্ষ থেকে ডাক্তার বনি আর ম্যানুয়াল প্রতিনিধিত্ব করছে। তারা ওয়ার্ডেনের কাছে ট্রিটমেন্টের একজন ভালো ডাক্তার এবং প্রেস মিটিংয়ের ব্যবস্থা করে দিতে বলে। ওয়ার্ডেনও পরিস্থিতি খারাপ দেখে আর কিছু বলার বা করার সাহস পায় না, সে চুপচাপ ডিমান্ড পূরণ করে দেয়। প্রেস মিটিংয়ে ডাক্তার বনি আর ম্যানুয়াল জেলখানায় হওয়া সকল অন্যায় অবিচার এবং জুলুমের ব্যাপারে জানায়। পরদিন রেডিওতে তাদের নিউজ টেলিকাস্ট হলে কয়েদিরা ভাবে এবার হয়তো তাদের উপর হওয়া অনাচারের কথা পুরো দেশ জানতে পারবে, তারা কিছুটা হলেও স্বস্তির দিন ফিরে পাবে। পরের দিন সকালে লুসি আবার ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। সে একটা পেপার কাটিং দেখিয়ে বলে যে পুরো দেশে জেলের অবস্থা নিয়ে চর্চা হচ্ছে, নিউজ পেপারে ছবি আসার কারণে ম্যানুয়ালকে নিয়েও সবাই প্রশংসা করছে। লুসির চোখে মুখেও যেন আনন্দ ঝরছে। পরের সিনে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ জেলের সামনে এসে কয়েদিদের পক্ষে অবরোধ করছে। পিনো বলে যে এবার সেও কয়েদিদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করবে, তবে এই কাজ লিড করার জন্য ডেঞ্জারাস কিছু মানুষজন দরকার। পিনো সেখানে ম্যানুয়াল আর ডাক্তার বনিকে নিয়ে জেলের বিপরীত পাশের সেলে চলে যায়, যেখানে ভয়ঙ্কর সব কয়েদিদের রাখা হয়েছিল। এই অংশের কয়েদিরা পুরো জেলখানায় মদ সিগারেট বিক্রি করত। এই অংশের যে লিডার ছিল তার নাম মাইকেল। পিনো মাইকেলের সাথে হাত মেলাতে এসেছে যেন ওদের আন্দোলনে মাইকেলেরও সাপোর্ট পায়। পিনো ভালো করেই জানত মাইকেল কোনো সোজা লোক নয় যে ওরা বললেই প্রস্তাবে সে রাজি হয়ে যাবে। সে পকেট থেকে একটা আংটি বের করে মাইকেলকে দিয়ে বলে যে তার ছেলেকে ডমিঙ্গো খুন করেছে। এই তথ্য মাইকেলকে দেওয়ার কারণ হলো মাইকেল অনেকদিন ধরেই তার ছেলে অগাস্তিনের হত্যাকারীদের খুঁজছিল, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। অগাস্তিন ছিল সেই লোক যে ওয়ার্কশপে কাজ করত, আর অগাস্তিন হলো এই মাইকেলের ছেলে। আর অগাস্তিনকে যারা মেরেছিল তাদের থেকেই পিনো এই আংটি কিনেছিল। এত কথা বলেও মাইকেলকে পিনো রাজি করাতে না পেরে সেখান থেকে চলে যায়। মাইকেল আংটির দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এটা তার ছেলেরই আংটি। মাইকেল এবার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। পরের দিন সকালে হঠাৎ এক কয়েদি মৃগী রুগীর মতো আচরণ শুরু করলে এক গার্ড তার সমস্যা চেক করতে আসে। তখন সেই কয়েদি গার্ডের গলায় ছুরি ধরে সোজা জেল কাউন্টারের দিকে যায়। এই কয়েদি আসলে গার্ডকে জব্দ করার জন্যই এই নাটকটা করছিল। কয়েদির সাথে পিনোও ছিল। তারা সবাই মিলে জেলের যত ব্যারিকেড আছে তা তুলে দিতে বলে। গার্ড ঘাবড়ে গিয়ে কন্ট্রোল রুমে ফোন করতে লাগলে কয়েকজন কয়েদি মিলে কাউন্টারে আগুন জ্বালিয়ে দেয়। সব কয়েদিরা যার যার রুম থেকে সকল জিনিসপত্র বাইরে ফেলতে শুরু করে, আরও জিনিসপত্র একত্রিত করে আগুন জ্বালিয়ে দেয়। এরই মধ্যে ম্যানুয়াল কয়েকজন কয়েদিকে নিয়ে জেলখানার ছাদে উঠে আসে। জেলের পরিস্থিতি পরিবর্তন করার জন্য সকলে আন্দোলন করতে থাকে। কোনোভাবেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না। অন্যদিকে কয়েদিদের আন্দোলনকে মজবুত করার জন্য শহরের বাসিন্দারাও তাদের সাপোর্ট করে স্লোগান দিতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় ওয়ার্ডেন কয়েদিদের বোঝানোর জন্য লয়ার অ্যারোল্ডকে ডেকে এনেছে। কয়েদিরাও ওয়ার্ডেনের ভয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। অ্যারোল্ড সকলকে বোঝাতে শুরু করেছে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওয়ার্ডেন আর কখনোই তাদেরকে বিরক্ত করবে না বা তার স্বৈরাচারী মনোভাব কয়েদিদের উপর ফলানোর চেষ্টা করবে না। ওয়ার্ডেন কয়েদিদের সব শর্তে রাজি হয়েছে। তাই অ্যারোল্ড বলে সব কয়েদিরা যেন ছাদ থেকে নিচে নেমে আসে। বনি আর ম্যানুয়েলের কথায় সব কয়েদিরা শান্ত হতেই ওয়ার্ডেন তার আসল রূপ দেখানো শুরু করে। সে তখনই কয়েদিদের উপর হামলা করে বসে। পরের সিনে দেখা যায় ওয়ার্ডেন ম্যানুয়েলকে ডেকে নিয়ে বলে যে তাকে অন্য একটি জেলে শিফট করা হবে। ওই জেলে সে এখানের থেকে আরও ভালো পরিবেশে থাকতে পারবে। এমনও হতে পারে যে ওখানে যাওয়ার পর যদি ম্যানুয়েলের আচার আচরণ ভালো হতে থাকে তবে তার সাজাও কিছুটা কমে যাবে। ওয়ার্ডেন তাকে একটা পেপার দেখায় যেখানে বনির সিগনেচার আছে। ওয়ার্ডেন জানায় বনি অন্য সেই জেলে যেতে রাজি হয়েছে, তাই সে সিগনেচার করেছে। আগামীকাল সকালে বনি সেই জেলে চলে যাবে। ওয়ার্ডেন ততক্ষণ পর্যন্ত ম্যানুয়ালকে ভাবার সময় দেয়, কিন্তু ম্যানুয়াল কিছুতেই সকলকে ছেড়ে যেতে রাজি হয় না। পরের দিন সকালে দেখা যায় বনি তার ব্যাগপত্র নিয়ে পুলিশের সাথে চলে যাচ্ছে। ম্যানুয়াল অন্য জেলে যেতে রাজি হয়নি।
এই খবর সকল কয়েদি জানার পর তারা সবাই তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র উপহার হিসেবে ম্যানুয়ালকে দিতে শুরু করে। উপহারের মধ্যে ম্যানুয়ালের কেড়ে নেওয়া সেই স্যুটটাও ছিল। পরের সিনে দেখা যায় লুসি ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। এতদিনে তারা বেশ খানিকটা ক্লোজ হয়ে গেছে, আর ম্যানুয়ালও লুসিকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলায় হঠাৎ করে কিছু গার্ড এসে ম্যানুয়াল আর পিনুকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ওদেরকে অন্য জেলে পাঠানোর জন্যই এই ব্যবস্থা করেছে, যেন ওরা আর অন্য কয়েদিদের লিড দিতে না পারে। যেই জেলে ওদেরকে আনা হয়েছে সেখানে প্রচুর ঠান্ডা, তার উপর পিনো আর ম্যানুয়াল পাতলা কাপড় পরেছিল। দুজনকে আলাদা সেলে রাখা হয়। কিছুক্ষণ পরেই কিছু গার্ড এসে ম্যানুয়ালের গায়ের উপর একাধারে পাউডার ছড়িয়ে দিয়ে বেধড়ক পিটুনি শুরু করে। এরপর তাকে কোয়ারেন্টাইন সেলে নেওয়ার সময় সে পিনোকে দেখতে পায়। দেখা যায় পিনোকেও মারা হয়েছে। ম্যানুয়াল এই পর্যায়ে অদ্ভুত এক কাণ্ড করে বসে। সে ইচ্ছা করে এক টুকরো লোহা গিলে ফেলে, যার কারণে তাকে অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সে আবদার করে বসে যে যতক্ষণ না পিনোকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ততক্ষণ সে অপারেশন করাবে না। ডাক্তার বাধ্য হয়ে ওর কথায় রাজি হয়ে যায়। পিনোকে ট্রিটমেন্টের জন্য নিয়ে এলে দেখে তার শারীরিক অবস্থা খুবই মর্মান্তিক। জখমে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। এরপর দুজনেরই চিকিৎসা করা হয়। কিছুদিন পর পিনো আর ম্যানুয়াল দুজনেই সুস্থ হয়ে ওঠে। জেলের কয়েদিদের সাথে আলোচনায় ম্যানুয়াল জানতে পারে যে দেশের সকল জেল মনিটরিং করার জন্য নতুন একজন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। সকলে মিলে সিদ্ধান্ত নেয় ডিরেক্টর জেলখানা ভিজিট করতে এলে ওনার সাথে সকল কয়েদিদের পক্ষ থেকে কথা বলার জন্য ম্যানুয়ালকে পাঠানো হবে। যেদিন ডিরেক্টর জেলখানা ভিজিট করতে আসে সেদিন ম্যানুয়াল ওনার সাথে আলোচনায় বসে কয়েদিদের সকল অসুবিধা, তাদের সাথে হওয়া অন্যায় অবিচারের কথা তুলে ধরে। ডিরেক্টর আশ্বাস দেয় যে পার্লামেন্টে নতুন আইন পাশ হলেই সে সব পরিবর্তন করে ফেলবে। কয়েদিদের সাথে তখন আর আগের মতো জুলুম হবে না। তবে তিনি ম্যানুয়াল আর পিনোকে আবারও বার্সেলোনার জেলে পাঠিয়ে দেয়, যেহেতু তাদেরকে জোর করে সেখান থেকে তুলে আনা হয়েছিল। পুরনো জেলে ম্যানুয়াল আর পিনোকে ফিরে পেয়ে সকল কয়েদিরা অনেক খুশি হয়। এরপর সেই দিন চলে আসে যেই দিনের অপেক্ষায় সবাই ছিল। আর সেদিন পার্লামেন্টে জেলে থাকা কয়েদিদের নিয়ে নতুন আইন পাশ হওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যবশত সেই আইন পার্লামেন্ট থেকে পাশ হয় না, যার ফলে সকল কয়েদিরা হতাশ হয়ে নিজেদের ভাগ্য মেনে নেয়। ম্যানুয়াল বসেছিল, এমন সময় গার্ড এসে কয়েদিদের পক্ষ থেকে করা আপিল নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দেয়। ম্যানুয়াল প্রচণ্ড রেগে গিয়ে গার্ডের উপর হামলা করে বসে। এই অপরাধের কারণে ম্যানুয়ালকে আবারও কোয়ারেন্টাইন সেলে বন্দি করে রাখা হয়। কিছুদিন পর পিনো গিয়ে ম্যানুয়ালকে ওখান থেকে নিয়ে আসে। পিনো ম্যানুয়ালকে বলে যে সব আশা যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু তারা শেষ একটা চেষ্টা করে দেখবে। পরের দিনে পিনো ম্যানুয়ালকে নিয়ে জেলের বিপরীত পাশের শেষ অংশে অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি সেলের কাছে নিয়ে আসে। সেখানে একটি অকেজো লিফটও রয়েছে। সময় গড়িয়ে যেতে যেতে এখন সালটা ছিল 1978। পিনো আর ম্যানুয়াল মিলে জেলের সেই বিপরীত অংশে লিফটের নিচে যেই মাটি আছে সেই মাটি খোদাই করার পরিকল্পনা করে। এখানে সুড়ঙ্গ তৈরি করতে পারলেই কেবল এই জেল থেকে পালিয়ে নিজের জীবন নিয়ে বেঁচে ফেরা সম্ভব। ম্যানুয়াল আর পিনো পরিকল্পনা করতে শুরু করে কিভাবে কি করবে। দুজনে মিলে জেলের ভিতরে বেছে বেছে বিশ্বাসযোগ্য কিছু লোক নিয়ে একটি টিম তৈরি করে ফেলে। সুড়ঙ্গ খোঁড়ার কাজ তাদের খুব দ্রুত শেষ করতে হবে, কারণ জেলের কর্তৃপক্ষ এই অংশটা ভেঙে নতুন বিল্ডিং করার পরিকল্পনা করছে। আর এই নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হবে আজ থেকে 21 দিন পর। অতএব এই জেল থেকে পালানোর জন্য সেই পথ তৈরি করতে তাদের হাতে সময় আছে আর মাত্র 21 দিন। এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন না হলে তাদের আর এখান থেকে পালানো সম্ভব না। তখন জেলের এই নির্মম অত্যাচারগুলো তাদের আরও বহু বছর সহ্য করে যেতে হবে। ওদের টিমের মধ্যেও তারা আরও ছোট ছোট কয়েকটা টিম তৈরি করে কাজে লেগে পড়ে। এরপর একদিন লয়ার অ্যারোল্ড ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। অ্যারোল্ড তাকে ভরসা দিতে শুরু করে যে খুব শীঘ্রই তার কেস আদালতে উঠবে, কিন্তু ম্যানুয়াল জানে এগুলো মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই না, তাই সে অ্যারোল্ডের কথায় অতটা গুরুত্ব দেয় না। এদিকে মাটি খোদাই করার কাজ প্রায় শেষের দিকে। ম্যানুয়াল মাটির ভিতরে একটি দেয়াল খুঁজে পায়। এই দেয়ালের বিপরীত পাশেই পুরো শহরের পানি নিষ্কাশনের ড্রেন আছে, যা পুরো শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেয়াল ভেঙে ড্রেনে ঢুকতে পারলেই ড্রেনের রাস্তা ধরে শহরের যে কোনো ম্যানহোল থেকে ওরা বাইরে চলে যেতে পারবে। সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে যাওয়ায় সকল কয়েদিরা অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। পরের দিন সকালে ম্যানুয়াল আর পিনো প্রয়োজনীয় জিনিসপত্রের ছোট একটা পোটলা নিয়ে সাথে টিম মেম্বারদের নিয়ে সুড়ঙ্গের ভেতর দিয়ে পালানোর উদ্দেশ্যে রওনা দেয়। একসাথে এত কয়েদিকে জেলের বিপরীত পাশে যেতে দেখে অন্য কয়েদিরাও তাদের পিছু নিতে শুরু করে। এসব দেখে দায়িত্বে থাকা গার্ড গেট বন্ধ করে দেয়। ততক্ষণে ম্যানুয়াল, পিনো সহ বেশ কয়েকজন কয়েদি গেট পার হয়ে চলে এসেছে। তারা গার্ডকে বেঁধে সঙ্গে নিয়ে সুড়ঙ্গ পর্যন্ত এসে গার্ডকে ছেড়ে দিয়ে খুব দ্রুত সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে যেতে শুরু করে। এরপর তারা যেতে যেতে এক পর্যায়ে ম্যানুয়াল আর পিনো ম্যানহোল দিয়ে পাশের কোনো এক রাস্তায় উঠে আসে। অপরদিকে জেলের ভেতরে অন্য কয়েদিরা পালানোর সময় গার্ডরা তাদের ধরে ফেলে।
এদিকে খুব দ্রুত ম্যানুয়াল আর পিনো বাস স্ট্যান্ডে এসে একটি বাসে উঠে পড়ে। এর মাঝে ওরা তাদের কাপড়ও বদলে ফেলেছিল, ফলে কোনোরকম সমস্যা ছাড়াই ওরা পথচারীদের সাথে মিশে গেছে। এরপর ম্যানুয়াল এবং পিনো সেখান থেকে পরের একটা বাস স্ট্যান্ডে নেমে তারা দুইজন দুই দিকে চলে যায়। ম্যানুয়াল লক্ষ্য করে তার শার্টের ভাঁজে পিনো কিছু টাকা আগে রেখে দিয়েছিল, যাতে শহর থেকে দূরে পালিয়ে যেতে তার কাজে লাগে। অবশেষে ম্যানুয়াল এবং পিনো এই জাহান্নাম নামক জেল থেকে পালিয়ে আসতে সফল হয়। ম্যানুয়াল সেখান থেকে সোজা চলে আসে লুসির কাছে। লুসি ম্যানুয়ালকে দেখে অনেক খুশি হয়, আর বাকিটা জীবন দুজনে একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।